তবে স্বভাব নষ্ট এই কথাটা আমরা কম বেশি সবাই জানি বন্ধুরা। হ্যাঁ, এই কথাটার সঙ্গে বিশেষ করে আমাদের যারা বাংলাদেশের মানুষ আছি আমরা, এইটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি। আমি একজন গরিব ঘরের মেয়ে, এইটা বলতে আমার কোনো লজ্জা নেই, এইটা বলতে আমার কোনো শরম নেই। বন্ধুরা, আমি বাংলাদেশের একটি মফস্বল একটি গ্রামে বসবাস করি, ঠিক আছে? তো যাই হোক, আমার বাবা ছোটবেলায় মারা গেছে। বর্তমানে আমি আমার মায়ের কাছে আছি, মায়ের কাছে আমি মানুষ হয়েছি এবং মামার বাড়িতে আমি বড় হয়েছি। এখানেই আমার সব কিছু, বেড়ে ওঠা, শৈশব, সব কিছু। আমার বান্ধবী বলেন, ফ্রেন্ড বলেন, সব কিছু এই জায়গাতেই। বন্ধুরা, আমার আজকের এই জীবন কাহিনীটা তোমরা শুনলে তোমাদের অনেকের মনে হার্ট টাচিং করে উঠবে, মনে নাড়া দিয়ে উঠবে যে সত্যি জীবন কি এরকমই হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শুরু করতে যাচ্ছি আমার জীবনের নানা সংগ্রাম এবং আমি কিভাবে বেঁচে আছি সমস্ত কিছু। তো বন্ধুরা, আমার কলিজার বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আমি তো তোমাদেরকে অনেক বেশি মিস করি। তোমরা কি আমাকে মিস করো? হ্যাঁ, আমিও তোমাদেরকে কিন্তু ভীষণ 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 মিস করি। তো বন্ধুরা, চলো তাহলে শুরু করি আমার আজকের মা মেয়ের জীবন কাহিনী। আমরা আসলে কেমন করে কিভাবে হলাম, বা মা কেন আজকে আমার জন্যই বা পতিতা হলো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওটিতে শেয়ার করে দিব। তো তোমরা যারা ভয়েস লাইন ড্রামা এই চ্যানেলটিতে নতুন আছো, তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক করে দিবে, পাশে থাকবে। তো বন্ধুরা, আমার নাম হচ্ছে আয়েশা। হ্যাঁ, আয়েশা আমার নাম, আর আমার মায়ের নাম হচ্ছে শারমিন। তো খুব ছোটবেলা, আমার যখন শৈশব, তখন বন্ধুরা আমি দেখেছি যে আমার বাবাকে আমি কখনোই পাই নাই, ঠিক আছে? উনি নাকি আমাকে জন্ম দেওয়ার 2 বছর পরে নাকি মারা যান। তো আমার আসলে অনেক ছোটবেলা, খুব একটা বেশি মনে নেই। কিন্তু মা আসলে যখন এই বাবার বাড়িতে তখন চলে আসে, আমার বাবা যখন মারা যায়, তখন উনার শ্বশুর শাশুড়ি মানে আমার দাদা দাদি আমার মায়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, অনেক খারাপ আচরণ করে এবং আমাকে, আমার মাকে নাকি আমার বাবার মরে যাওয়ার পেছনে দায়ী করে, বলে আমাদের জন্যই নাকি আমার বাবা নাকি মারা গেছে। যাই হোক বাবা, এত কিছু আমি জানি না, আর আমি এই ঘটনা আমার মায়ের কাছে কখনো জানতেও চাই নাই যে আসলে কি হয়েছিল। তো বন্ধুরা, আমার মা আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে, মানুষের বাসায় বোয়ার কাজ করেছে, আয়ার কাজ করেছে। তারপর হচ্ছে আমাদের গ্রামে এই যে আমার পিছনে ধান ক্ষেত দেখতে পারতেছো, তোমরা জানো এই যে মানুষের এই বাড়িতে, লন্ডনী বাড়িতে, মেম্বারের বাড়িতে মা কিন্তু এই সমস্ত দানের কাজও করে, ঠিক আছে? তার উপর শেষ পর্যন্ত আমার মা একে লুবে পানা দিয়েছে, আর সেটা হচ্ছে শারীরিক চাহিদা, যেটাকে বলে টাকার বিনিময়ে দেহ দেওয়া। আসলে আমি আমার মায়ের এই জিনিসটা আমি কোনোভাবেই মেনে নিতে পারলাম না। বন্ধুরা, যখন ছোটবেলা, আমি যখন একদম ছোট, যখন আমার বয়স 5 বছর, তখন আমি কিছুটা বুঝি, অত শত বুঝি না, কিন্তু বন্ধুরা আমার স্পষ্ট মনে আছে তখন আমি কিছুটা বুঝি। আমার মা আমাকে নিয়ে মামার বাড়িতে চলে আসে এবং মামা, আমার দুই মামায় মোটামুটি কৃষক, একটু ভালো। এক মামার অনেকগুলো গরু আছে। হ্যাঁ, দুই মামায় মোটামুটি তারা ব্যবসা বাণিজ্য করে, এই গ্রামের কৃষক বলা চলে। ধান, চাল, তারপরে হচ্ছে এই যাবতীয় তয় তরকারি সমস্ত কিছু তারা কিন্তু করে, ঠিক আছে? তো তাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো। মামাদের আবার গরু, ছাগল, তারপর হচ্ছে বেড়া, অনেক কিছুই আছে বলতে গেলে। তো তাদের বাড়িও বেশ বড় সড়ো বাড়ি, রঙিন টিনের ঘর। মামা আমার আম্মাকে একটা ঘর দিয়ে দেয় এবং মামা বলে, বোন তুই আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবি, এই নে, এইটা তোর ঘর, আজকে থেকে এইটা তোর নিজের বাড়ি মনে করে তোর মেয়েকে নিয়ে এখানে বড় হ, ঠিক আছে? আর টাকা পয়সা তো আমরা তোকে সবসময় দিতে পারবো না, আমরা নিজেরাই তো কাজ করে খাই। তুই একটা কাজ কর বোন, তুই বরং ওই এখানে সেখানে কাজ শুরু করে দে, ধানের কাজ বা কৃষি কাজ শুরু করে দে, ঠিক আছে? আর তোর মেয়েটাকে তুই আস্তে আস্তে বড় কর। তো বন্ধুরা, এইভাবে আমার মা ওই গ্রামের যে বিদেশি যারা আছেন, আসলে যাদের ক্ষেত আছে, খামারি আছে বা সবজি, মা এরকম সবজি চাষ শুরু করে দিল, ক্ষেত খামারির কাজ শুরু করে দিল এবং মেম্বার, তারপর হচ্ছে গ্রামের আরও যারা যারা আছেন, সবার বাসাতেই মা দিনমজুর কাজ করেন।
হ্যাঁ, ধানের বা সবজির আবাদ করেন বা কারো বাসায় গিয়ে রান্নাবান্না করেন। হ্যাঁ, এরকম মা কিন্তু এরকম কাজ শুরু করে করে আমাকে পড়াশোনা করিয়ে মা কিন্তু বেশ বড় করে দিয়েছে। আর এইটা আমি আমার মাকে বলি যে আমার মা পৃথিবীর সবচেয়ে সেরা মা। বন্ধুরা, সত্যি কথা বলতে আমার নানা বাড়ি থেকে আমার আসলে নানা নানি কেউ বেঁচে নেই। আমার দুই মামা আমার মাকে তখন অনেক বেশি প্রেশার দিয়েছিল যে বোন, তোর তো বয়স খুব একটা বেশি হয় নাই, তুই একটা কাজ কর না বোন, তোর মতো অনেক মেয়েই তো আসলে সন্তান নিয়ে বাচ্চা নিয়ে তারা কিন্তু স্বামী সংসার করতেছে, বিয়ে শাদী করতেছে। দেখ বোন, তোর জীবনটা তো সবেমাত্র শুরু, তোর তো বিয়ে হয়েছে খুব একটা বেশি দিন হয় নাই। আর তাছাড়া তোকে তো অনেক মানুষই ভালোবাসে, অনেকেই পছন্দ করে। তাছাড়া তুই তো অনেক সুন্দরী, তোকে যে কেউ বিয়ে করতে রাজি হবে। ঠিক আছে বোন, তোকে বরং আমি একটা বিয়ে দেই, তুই যদি কোনো কিছু মনে না করিস, তোর জন্য কি আমি কোনো পাত্র দেখব? দেখ, অনেকে আমাকে বলেছে এখন তুই যদি রাজি হস তাহলে আমি পাত্রদের সঙ্গে তোর ব্যাপারে আর কি আলাপ সালাপ এগোতে পারি। তখন আমার মা ডিরেক্ট আমার মামাদেরকে না করে দেয় যে আমার মা আসলে কখনো বিয়ে শাদী করবেন না, কারণ তার ইচ্ছে ছিল যে আমাকে তিনি বড় করবেন, মানুষ করবেন। আর তিনি যদি বিয়ে করেনও, এখন যেই পুরুষটাকে তিনি বিয়ে করবেন, হ্যাঁ, তাহলে সে তো সম্পর্কে আমার বাবা হবে। এখন আসলে তার সৎ মেয়ে, আই মিন আমাকে, সে কতটুকু ভালোবাসবে, তার নিজের মেয়ের মতো আমাকে লালন পালন করবে কিনা, এই সন্দেহে মা আসলে দ্বিতীয় কোনো বিয়ে শাদী করে নাই। ঠিক আছে, মা আমাকে এতটা ভালোবাসে, মানে মায়ের কাছে সন্তানরা আসলে মানে শ্রেষ্ঠ। এইটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার মা আমাকে, বন্ধুরা, কতটা ভালোবাসে। এইটা সত্যি মানে ভাষায় প্রকাশ করার মতো না এটা। তো যাই হোক, শেষমেশ হ্যাঁ, আমার মা মামাদেরকে বলে দিল, দেখো ভাইয়া, তোমরা যদি আমাকে এই থাকার জায়গা দিতে পারো তাহলে আমাকে স্টেট কার্ড সোজাসুজিভাবে বলে দাও। হ্যাঁ, আর যদি আমাকে তোমাদের অসুবিধা হয়, যদি তোমরা থাকার জায়গা আমাকে না দিতে পারো, সেটাও আমাকে বলে দাও, তাহলে আমি এই বাড়ি ছেড়ে একেবারে চলে যাব। আমি শহরে হয়তো কোথাও গিয়ে আমি বাসা ভাড়া করে আমার মেয়েটাকে নিয়ে আমি দুবেলা দুমুঠো ভাত খেয়ে কোনো রকম বেঁচে থাকবো। হ্যাঁ, আমার আসলে খুব বেশি বিলাসিতা জীবনযাপন চাই না। তখন এই কথা শুনে আমার মামারা নাকি আমার মাকে বলেছিল, না বোন, তোকে তো আমরা একেবারে যাওয়ার কথা বলি নাই, আরে এটা তো তোরই বাড়ি, তোর মা বাবার বাড়িতে তুই থাকবি, আমরা না বলার কে? ঠিক আছে বোন, আমি আসলে তোর ভালোর জন্যই বলছিলাম, কারণ তোর তো বিয়ে হয়েছে খুব একটা বেশি দিন হয় নাই, তাছাড়া সারাটা জীবন তোর পড়ে আছে, তোর জীবন যৌবন সব কিছু পড়ে রয়েছে। এখন দেখ, হয়তো যদি বিয়ে করতি তাহলে তোর ভালো হতো, হয়তো সে কিছু আর্থিক অবস্থা দিয়ে তোদেরকে একটু হেল্প করতে পারতো বা সাহায্য করতে পারতো। কিন্তু আমার মা কোনোভাবেই আসলে মামাদের কথায় কান দেয় নাই। তার একটা ইচ্ছে ছিল যে আসলে অন্য একটা পুরুষকে বিয়ে করলে আসলে তার সৎ মেয়েকে কিভাবে সে লালন পালন করবে, তার ভিতরে যাই হোক একটা ভয় কাজ করতেছিল। সেই জন্য আমার মা আর কোনো বিয়ে শাদী করে নাই। তো বাংলাদেশে এরকম অনেক মহিলা আছে যে যারা একটা বিয়ে হওয়ার পর তাদের স্বামী যদি মারা যায় বা যে কোনোভাবেই হোক, ছাড়াছাড়ি হোক, তাহলে কিন্তু তারা কিন্তু পরবর্তীতে দ্বিতীয় কোনো আর বিয়ে শাদী করে না। তো আমার মা কিন্তু এই সেম কাজটাই করেছে আমার জন্য। আসলে সত্যি কথা বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, আমার মাঝে মধ্যে কিন্তু ভীষণ মন খারাপ হয়, অনেক বেশি মন খারাপ হয়। তোমরা এখন আমাকে বলতে পারো যে আয়েশা আপু, কেন তোমার মন খারাপ হয়? আসলে বন্ধু, একটা জিনিস খেয়াল করে দেখো, একটা মেয়ে মানুষ, একটা নারী মানুষ, তার বিয়ে হয়েছে 3 বছরও হয় নাই, আমার মতো একটা 2 বছরের বাচ্চা জন্ম দিয়ে সে তার হাজবেন্ডকে হারালো। এখন সে কিন্তু এই তার সন্তান মানে আমার জন্য সে কিন্তু দ্বিতীয় আর কোনো বিয়ে শাদী করে নাই। ঠিক আছে, এই যে তার মেয়ের মুখের দিকে তাকিয়ে, তার মেয়ের মুখের দিকে সে দেখে সে সারাটা জীবন পার করে দিতেছে, তার লাইফে কোনো পুরুষ মানুষ নেই। আসলে আমরা যতটুকু জানি যে কোনো মেয়ে মানুষ বা কোনো পুরুষ মানে ছেলে আর মেয়ে নেই, কোনো তফাৎ নেই। আসলে এই সঙ্গীত ছাড়া বা জীবন সঙ্গীত ছাড়া কেউ কিন্তু বেঁচে থাকতে পারে না। আমরা যতটুকু জানি দিন শেষে সবারই একটা শারীরিক চাহিদা আছে, সবারই কিন্তু এই জিনিসটা থাকে। তো আমার মা হয়তো তারও এই চাহিদাটা আছে, কিন্তু সে আসলে প্রকাশ করে না। হয়তো সে মনে মনে কান্না করে, আল্লাহর কাছে হয়তো সে অনেক কিছু চায়।
তো এইটার জন্য আমি তাকে স্যালুট দেই। আসলে আমার মা আমার কথা চিন্তা করে, আমার ভবিষ্যতের কথা চিন্তা করে সে তার সারাটা জীবন লাইফ আসলে সে নষ্ট করে দিতেছে। তো এইটা আমার জন্য বিশাল কিছু বন্ধুরা। তারপর আসলে আমার মা মানুষের বাড়িতে কাজ করে, আসলে দিনমজুর যেই টাকাটা ইনকাম করে, তখন আমার বয়স প্রায় 10 বছর। আর আমি তখন ক্লাস 6-এ পড়াশোনা করি, মোটামুটি অনেক কিছু বুঝি। আমি দেখি এই যে এই টাডা পড়া রোদে বৃষ্টিতে আমার মা মানুষের বাসায় বাসায় কাজ করতেছে। তারপর আবার আমাদের গ্রামে বাড়ির পিছনে মা জমিতে ওই যে বেগুন, তারপর হচ্ছে টমেটো, আলু, কাঁচামরিচ, সবজি চাষ করতেছে। আমি দেখি, তখন আমার খুব কষ্ট লাগে। তো বন্ধুরা, আমি একদিন মাকে বললাম, মা এই যে তুমি এত রোদে কাজ করো, তোমার কি কোনো টাকা পয়সা নেই মা? আমরা কি একটু আসলে তুমি এরকম কাজ করো, আমার একদম ভালো লাগে না। তখন আমার মা আমাকে বলল, না রে মা, আমরা তো আসলে গরিব মানুষ, আমাদেরকে কাজ করেই খেতে হবে, আর এটাই হচ্ছে আমাদের নিয়তি। তাক সমস্যা নেই মা, আসলে আল্লাহ সবার ভাগ্যে সবকিছু দেয় না, ঠিক আছে? হয়তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, কিন্তু একদিন দেখিস উপরওয়ালা তোকে লেখাপড়া করে শিখিয়ে একদিন অনেক বড় করে তুলবে। তুই ভালো একটা চাকরি করবি, জব করবি, তারপর তোকে আমি একটা ভালো ছেলের হাতে বিয়ে দেব। তখন হয়তো আবার দুঃখ কিছুটা হলেও ঘুচবে। মা হিসেবে এইটাই হবে আবার জীবনের সবচেয়ে বেশি সফলতা। আসলে এই কথাটা বলার পর আমার মা একটা মৃদু হাসি দিয়ে দিল। আর তার এই হাসিটার মূল্য আমার কাছে 100 কোটি টাকা। সত্যি বন্ধুরা, মানে এই বর্তমান যুগে এইরকম মানুষও হয় যে আসলে নিজের জীবনে কোনো চিন্তা না করে, নিজের জীবনে কোনো পরোয়া না করে সে তার মেয়ের জন্য সারাটা জীবন এইভাবে ধূলিসাৎ করে দিল, এইভাবে নষ্ট করে দিল। মানে আমি আমার মায়ের দিকে তাকিয়ে মাঝে মধ্যেই আসলে ভাবি, সত্যি আল্লাহর দুনিয়াতে মানুষ কত সুখে আছে, বুক বিলাস করতেছে, কিন্তু মাটির ঘরে থেকেও আমার মায়ের যে স্বপ্নগুলা অনেক বড়। আসলে আমার মায়ের স্বপ্নগুলো আমাকে নিয়ে অনেক বড়। এখন বড় হয়ে যদি আমি তার স্বপ্নগুলো পূরণ করতে পারি, এইটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় একটা লক্ষ্য। কিন্তু বন্ধুরা, আমি যখন আরেকটু বড় হলাম, তখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার বছর 12 বয়স। তো আমি তখন মাকে বললাম, মা তুমি এত রোদে কাজ করো, আচ্ছা আজকে থেকে আমিও তোমার সঙ্গে এই মাঠে কাজ করব। মা, কাজ কাম শেখা তো আসলে খারাপ কোনো কিছু না। আর আমি যদি কাজ কাম শিখি, তাহলে স্বামীর করে গিয়েও আমি কাজ করে খেতে পারবো। তাহলে তারা আমাকে বলবে, দেখো মেয়ের বাবা নেই তো কি হয়েছে, মায়ের কাছে মানুষ হয়েছে, তারপরে দেখো জমিতে মাঠে কি সুন্দরভাবে কাজ কাম করে, স্বামীর সংসারে গিয়ে আমি তোমার মুখ উজ্জ্বল করব। আমার এই কথা শুনে মা একটা মুচকি হেসে দিল, দিয়ে বলতেছে, তোকে এইভাবে রোদে পুড়ে মাঠে কাজ করতে হবে না, তুই গিয়ে পড়াশোনা কর, অনেক বড় হতে হবে তোকে, আমার স্বপ্নগুলো পূরণ করতে হবে। সত্যি মায়েরা বোধহয় এমনই হয়। আমার মা রোদে পুড়ে মাঠে সারা দিন গাম জড়াচ্ছে, সারা দিন কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু তার দিন শেষে কোনো ক্লান্তি নেই। তিনি একটাবারের জন্য আমাকে বলেন না যে আমার আজকে শরীরটা খারাপ, আজকে আমার জ্বর, আজকে আমার ভালো লাগতেছে না, আজকে আমার মাথা খারাপ। আমার মনে হয় বন্ধুরা, মায়েরা আসলেই সত্যি তারা অনেক অনেক বেশি মহান। আসলে মায়ের সঙ্গে পৃথিবীর কোনো কিছুই তুলনা দিতে হয় না। তো বন্ধুরা, আসলে আমার মা নিজে ইনকাম করেন, আর সেই টাকা দিয়েই কিন্তু আমাদের সংসারটা চলে। কিন্তু এইভাবে আর কতদিন? আসলে মামা আমাদেরকে শুধু তাদের ঘরে একটা রুম দিয়েছে থাকার জন্য। এক ঘরে আমি আর আমার মা থাকি। এইখানে আমাদের ঘরে নেই কোনো ফ্রিজ, নেই কোনো কিছু, অথচ মামাদের ঘরে সব কিছুই আছে। কিন্তু মামারা আমাদেরকে দিন শেষে একটা টাকাও দেন না বাজার করার জন্য, বা কোনো কিছু বলেনও না যে একটাবার খাবার খাওয়ারও জন্য, ঠিক আছে? শুধুমাত্র সে আমাদেরকে ওই ঘরে থাইকার মতো জায়গায় দিয়েছে। কিন্তু মামাদের তো অনেক সামর্থ্য আছে, তাদের আসলে গরু আছে, গড় আছে, অনেক কিছু আছে, কিন্তু তারপরেও আমার মা এত কষ্ট করে 100 টাকা 200 টাকা ইনকাম করে, এই টাকা দিয়ে আমরা আসলে কোনো কিছু জমাতে পারি নাই। আমার মা যেই টাকা ইনকাম করে সেই টাকায় আমাদের বাজার খরচ চলে যায়। কিন্তু এইভাবে আর কতদিন? আমাদের মামের ভবিষ্যৎটা কি? আমরা আসলে কার উপর ডিপেন্ড করব? এই যে আমি বড় হচ্ছি, মায়ের অনেক টেনশন হচ্ছে আমাকে নিয়ে, কিভাবে আমাকে বড় করবে, আমাকে আসলে বিয়ে দিবে, তারপর হচ্ছে
আমি স্কুল শেষ করে আমি কিভাবে কলেজে পড়াশোনা করব আমাকে নিয়ে আমার মায়ের অনেক টেনশন, অনেক চিন্তা। ঠিক আছে বন্ধুরা, আসলে আমার মাও কিন্তু আমার মতো অনেক বেশি হ্যান্ডসাম, অনেক বেশি গুড লুকিং। একদিন আসলে আমার এসএসসি পড়া প্রায় শেষ, এখন আমাকে কলেজে ভর্তি হতে হবে। আর এখন আমি অনেক বেশি স্বাবলম্বী হয়ে গেছি, দেখতে অনেক বেশি বড় হয়ে গেছি। আগের মতন এখন আর নেই। এখন আসলে যে কোনো ছেলে আমাকে একবার দেখলে তারা কিন্তু তাদের চোখ ফেরাতে পারে না। অনেকেই আমাকে দেখলে তাকিয়ে থাকে, এবং স্কুলে আমাকে আমার ফ্রেন্ড বা অপরিচিত অনেক ছেলেরাই আমাকে প্রেমের অফার দিয়েছে। কেউ বা চিঠি দিয়েছে, কেউ বা ডিরেক্ট গোলাপ ফুল নিয়ে এসে আমাকে প্রেমের অনেকেই অফার দিয়েছে। অনেকে আমাকে বলেছে যে আয়েশা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। ইস, এই ধরনের কথা কত মানুষ যে আমাকে বলেছে বন্ধুরা, এইটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু বন্ধুরা, আমি কারো কোনো কথায় আমি কোনো কান দেই নাই। আসলে আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, হেরে মা, স্কুলে তুমি কোনো বখাটের ছেলেদের প্রেমে পড়ো না। আসোনো, তারা কিন্তু নিজেরাও ইনকাম করে না, তোমাকে কিন্তু তারা বিয়ে করতে পারবে না। ঠিক আছে, মাঝখান থেকে একটু ফুর্তি আমোদ করে তারা কিন্তু চলে যাবে, কিন্তু সারাটা জীবনের জন্য আমি তোমাকে হারাবো। মায়ের এই কথাটা আমার সবসময় স্মরণ হতো, আমার সবসময় মনে হতো। সেই জন্য বন্ধুরা, আমার মন চাইতো, অনেকেই আমাকে সিরিয়াসলি অনেক ভালোবাসতো, কিন্তু আমি কারো সঙ্গে সেই সম্পর্ক গড়ে তুলতে পারি নাই। তো বন্ধুরা, একদিন আসলে আমি যখন কলেজে গেলাম, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তখন অনেকগুলো ছেলে আমাকে প্রেমের অফার দিল। আমি আসলে তাদের কাউকেই পাত্তা দিচ্ছিলাম না। কিন্তু বন্ধুরা, একটা ছেলে আমাকে অনেক বেশি প্রেমের অফার করেছিল, এবং সে আমার পিছু কোনোভাবেই ছাড়তেছিল না। আমার জন্য সে তার জীবনও দিবে। এখন আমি একদিন তাকে বললাম, আচ্ছা তুমি যে আমার জন্য তোমার জীবন দিবে, আমাকে তুমি ভালোবাসবে, তুমি আমার জন্য কি করতে পারবে? তখন সে আমাকে বলল, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তখন আমি তাকে বললাম, সে আবার অনার্সে পড়াশোনা করতো, আমার চাইতে অনেক বেশি সিনিয়র। তখন আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখেন আমরা খুব গরিব, আর এই পৃথিবীতে আমার আসলে কেউ নেই, আমার বাবাও কেউ নেই, বা আমার আত্মীয় স্বজন কেউই নেই। আপন বলতে একমাত্র আমার বাবা আছে। তখন সে আমাকে বলল, ও আচ্ছা তাই নাকি? আমি তাকে বললাম, হ্যাঁ, আসলে দেখো, আমার মা খুব অসুস্থ, সে এখনো মানুষের বাসায় কাজ করে, গ্রামে কৃষি ক্ষেত খামারে কাজ করে। আসলে আমার মা আমাকে নিষেধ করেছে আমি যেন কারোর সঙ্গে রিলেশন না করি, ঠিক আছে? আর তুমি দেখলাম অনেকদিন আমার পিছনে আসলে ঘুরতেছ, আমার দেখে মায়া হলো, এই জন্য আমি তোমাকে কথাটা বলে দিলাম। আমি কিন্তু আর 8-10টা মেয়ের মতো তোমাকে সুখী করতে পারবো না, বা আমি তোমার সঙ্গে পার্কে, আবাসিক হোটেলে, আমি কিন্তু তোমার সঙ্গে কোনো জায়গায় যেতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আসলে প্রেম ভালোবাসার এই সমস্ত কিছু আমি যোগ্য না। তখন ছেলেটা আমার কথা শুনে, সে আসলে একটু বড় লোক তো, তার মায়া হলো। সে আমাকে বলল যে তোমার কত টাকা চাই বলো, তারপরও তুমি আমার সঙ্গে প্রেম করো, রিলেশন করো। আয়েশা, তোমাকে আমার সত্যিই খুব ভালো লাগে। তখন আমি তাকে বললাম, আসলে প্রেম ভালোবাসা কেনার জিনিস না, আর আমার কাছে ওইরকম সম্পদে নেই প্রেমের যে আমি তোমার কাছে বিক্রি করব। সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তখন ও আমার পিছনে আরো অনেক বেশি গুলগুল করতে লাগলো। আমি তাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছিলাম না। আসলে তখন আমি দেখলাম বন্ধুরা, সে আমার মায়ের সঙ্গে খুব বেশি খাতির যত্ন করা শুরু করে দিয়েছে, খুব বেশি খাতির যত্ন করা শুরু করে দিয়েছে। আমি দেখি প্রায় সময় আমাদের গ্রামে আসে, আমার মা তো মাঠে কাজ করে আমাদের বাড়ির পিছনে। মায়ের সঙ্গে মাঝে মধ্যেই তার আলাপ হয়, কথাবার্তা হয়। একদিন আমার মা আমাকে খাবারের সময় আমাকে বলতেছে, হ্যাঁ রে আয়েশা, তোকে নাকি তোর কলেজে তোর সিনিয়র একজন, কি বলে ছেলেটার নাম, সজীব, সজীব নামের একজন নাকি তোকে ভালোবাসে, তোকে নাকি সে বিয়ে শাদী কি যেন করতে চায়, এটা কি সত্যি? তখন আমি তাকে বললাম, হ্যাঁ মা, আমাকে তো একটা ছেলে প্রায় ডিস্টার্ব করে, আমার পিছু কোনোভাবেই সে ছাড়তে চায় না। সে তো আমাকে অনেক টাকার অফারও করেছে, আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, বিয়ের কথা কোনো কিছু বলে নাই। আসলে মা, ওকে আমার ভয় হয়। আসলে ও বড়লোক বাড়ির ছেলে তো, যদি আসলে ফুর্তি আমোদ করে চলে যায়, এই জন্য। আর আমরা তো গরিব,
বিয়ে শাদী করবি কিনা এখন আসলে অত কিছু তো আমি জানি না মা। তখন আমার মা এই কথা শুনে বলল, হ্যাঁ তা অবশ্য ঠিক আছে, কিন্তু রে মা, ছেলেটার কথাবার্তা শুনে মনে হলো ও তোকে অনেক বেশি ভালোবাসে। আজকে আমাকে 5,000 টাকা দিয়ে গেছে এবং আমাকে বলেছে, আমাকে মা ডেকেছে, আমাকে মা ডেকে আমাকে বলেছে, শাশুড়ি আম্মা এই টাকাতে আপনি খরচ করবেন। আরে আপনার মেয়েকে বিয়ে দিলে দিবেন, না দিলে না দিবেন, এইটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আর আপনার মেয়ের ইচ্ছা। নেন এই টাকাটা রাখেন, আমি আপনাকে এমনি এমনি দিচ্ছি না, এই টাকাটা আপনি খরচ করবেন, ঠিক আছে? সে আমাকে আন্টি বলে আমাকে এই টাকাটা দিল। তখন আমি মায়ের উপর খুব রাগ দেখাতে শুরু করলাম। মা, তুমি জীবনে কারো কাছ থেকে 1 টাকা খাও নাই, কারো থেকে 1 টাকাও তুমি নেও নাই, জীবনে তুমি তোমার ইজ্জতও কারো কাছে বিক্রি করো নাই। তুমি আমার জানা মতে তুমি সারা জীবন খেটে খাওয়া মানুষ, কাজ করেছ, কিন্তু মা আমাকে একটা ছেলে প্রেমের অফার করে দিয়েছে আর তাকে আমি রিজেক্ট করে দিয়েছি, তুমি তার কাছ থেকে 5,000 টাকা নিয়েছ। মা, তুমি কি কাজটা ঠিক করেছ? ওই ছেলে তো এখন আমাকে রাস্তাঘাটে পেলে আমাকে তো এখন আরো বেশি ডিস্টার্ব করবে। তখন আমার কথা শুনে মা বলল, আরে না, ছেলেটা ওইরকম না। আচ্ছা ঠিক আছে, তোকে সে যেন ডিস্টার্ব না করে, আমি আমার কাছে আসলে ছেলেটা আমি আবার বলে দিব না। মা যেন কোনোভাবে আমার কোনো কথা শুনতেছিল না, সে আমার কোনো কথায় পাত্তা দিচ্ছিল না। এখন মাকে আমি কিভাবে থামাই? তারপর বন্ধুরা, পরের দিন আসলে আমার মায়ের সঙ্গে সে আরও ঘনিষ্ঠ হয়ে গেল। আর ইদানিং আমার মা একটু অসুস্থ হয়ে পড়েছে, বিশেষ করে আমি কলেজে উঠেছি তো আমাদের এখন আসলে অনেক টাকা পয়সার দরকার, ঠিক আছে? তো সে আমার মাকে কি যেন বলেছে, আমি যতটুকু শুনতে পেরেছি আসলে সে আমাকে ছেড়ে আমার মায়ের কাছে নাকি এই চলে গেছে, আমার মাকে নাকি এখন তার ভালো লাগে। হ্যাঁ, আসলে বন্ধুরা আমার মায়ের ওইরকম বয়স হয় নাই তো, 30 বছর বয়স। তাছাড়া মা এখনো দেখতে আমার মতো জোয়ান, আমার মতো ইয়ং। হ্যাঁ, আসলে অনেক বেশি সুন্দর, ঠিক আছে? যেই কারণে আসলে ও আমার মায়ের থেকে একদমই চোখ ফেরাতে পারে নাই। আর তাছাড়া ওই ছেলেটা খুব একটা বেশি সুবিধা না, একটু বদমাইশ টাইপের একটু ছেলে। ও আসলে আমার মায়ের সঙ্গে এই রিলেশন করা শুরু করে দিছে। আসলে এইভাবে আমার মায়ের লুবও দিন দিন বেড়ে যাচ্ছে। আমার মাকে আজকে 10,000, কালকে 5,000, 2,000 প্রতিদিন টাকা দিচ্ছে। তখন আমার মাকে ইদানিং একটা ফোনও কিনে দিয়েছে, একটা বাটন ফোন দিয়েছে। আর মাকে বলেছে সে যেখানে ফোন করবে সেখানে যেন চলে যায়, ঠিক আছে? তো বন্ধুরা, আমার মা আমার কাছে এই কথাটা কোনোভাবেই স্বীকার করতেছিল না, আর এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছিল। একদিন আমি আসলে গোসলে গিয়েছিলাম ওয়াশরুমে, আমাদের আসলে ভিতরে ওয়াশরুম। তখন আমি ভিতর থেকে শুনতে পারলাম আমাদের ঘরে ফোন বাজতেছে। তখন দেখলাম বাথরুমের চিপা দিয়ে যে আমার মা ফোন ধরে কার সঙ্গে যেন আলাপ করতেছে। তখন আমি শুনতে পারলাম যে ওই ছেলেটা নাম্বার আমি দেখলাম। বন্ধুরা, তারপর সে আমার মাকে নিয়ে আসলে এত বড় লোকের ছেলে তো, তাদের বাজারে ফ্ল্যাট আছে অনেকগুলা, ঠিক আছে? তাছাড়া আবাসিক হোটেল আছে। আমার মাকে নিয়ে তার এক বন্ধুর বাসায় ফ্ল্যাটে গিয়েছে। সেইখানে মায়ের সঙ্গে প্রায় 6 ঘন্টা, মা সকালে 10টার সময় গেছিল, বিকালে আসছে। সারাটা দিন সে আবার মায়ের সঙ্গে রুম ডেট করেছে, ঠিক আছে? তো বন্ধুরা, আসলে আমি জানি না আমার মাকে এই শেষ বয়সে এসে কোন ভূতে চাপলো, কোন মানে ভূত নামলো আমার মায়ের উপর। সারাটা জীবন তিনি তার ইজ্জত নিয়ে চিন্তা করছেন, দ্বিতীয় কোনো বিয়ে শাদী করে নাই। শেষ বয়সে এসে এই সমস্ত কিছু করলো। আমি তার এই সমস্ত কর্মকাণ্ড একেবারেই মেনে নিতে পারলাম না। তখন একদিন ওই সজীবের সঙ্গে আমার দেখা হয়েছে। তখন আমি তাকে বললাম, আচ্ছা সজীব, তুমি এগুলো কি শুরু করে দিয়েছ? তুমি প্রথম আমাকে তুমি ভালোবাসতে, আমাকে তুমি প্রেমের অফার দিয়েছিলে, অনেক টাকাও অফার করেছিলে। তখনই আমি বুঝতে পারছিলাম সজীব, তোমার মনে অন্য কিছু ছিল। তুমি আসলে আমাকে বুক করতে চেয়েছিলে, তুমি আসলে আমাকে কখনোই ভালোবাসো নাই। এখন তুমি আমাকে ছেড়ে আমার মায়ের পিছনে কি জন্য লেগে আছো? আর সে তো আমার গর্ভধারিণী মা হয়। তখন সজীব আমাকে বলল, হ্যাঁ সে তোমার মা হয়, সে তো আবার মা হয় না, সমস্যা কি? আর তাছাড়া তোমার মা এত সুন্দর, ওরে বাপরে, তার তার তো মনে হচ্ছে নতুন করে যৌবন ফিরে পেয়েছে। তাছাড়া শুনলাম তোমার বাবা নাকি অনেক আগেই মারা গেছে। আরে তোমার মায়ের তো একটু বরণ পোষণ, টাকা পয়সা লাগে, তোমার কলেজের ফিসটি সেগুলো লাগে না? তাছাড়া তোমার মা এতদিন একা একা কুমারী কিন্তু ছিল, আর কতদিন নিজের যৌবন আটকে রাখবেন? এইভাবে তো একটা মানুষ বাঁচতে পারে না।
দেখো আমি তোমার মায়ের অনেক বেশি হেল্প করতেছি, তাকে একটু সাহায্য করতেছি। প্লিজ আয়েশা, তুমি এখানে বাধা দিতে আইসো না। আর শোনো, তোমার মা অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার। উফ, গতকালকে তাকে আমি পেয়ে আমি তো খুব ধন্য হয়েছি। সজীবের এমন কথা শুনে আমি সত্যি অনেক বেশি চমকে গিয়েছি। আসলে সারাটা জীবন আমার মা মানুষের বাসায় কাজ করেছে, তার নিজের ইজ্জতের প্রতি অনেক বেশি সেন্সিটিভ ছিল। কিন্তু আজকাল কি হয়ে গেছে মায়ের। তখন আমি মায়ের কাছে সোজাসুজি গেলাম, গিয়ে আমার মাকে বললাম। তখন বন্ধুরা আমার মা আমাকে বলল, দেখ তুই মেয়ে মানুষ, মেয়ের মতো থাক। দেখ, সারাটা জীবন আমি মানুষের বাসায় কাজ করেছি, মাঠে আমি কৃষি কাজ করেছি, রোদে পুড়ে ছারখার হয়ে গেছি, তাতে আমার কি হয়েছে? দিন শেষে একটা টাকাও আমি জমাতে পারি নাই। হ্যাঁ, এই যে তুই এত দামড়া হয়েছিস, কলেজে পড়াশোনা করতেছিস, কদিন পরে তোকে যে স্বামীর ঘরে যেতে হবে, তোকে যে বিয়ে শাদী দিতে হবে, আমার কাছে তো জমানো একটা টাকাও নেই। আমি তোকে কি দিয়ে বিয়ে দিব বল? কার কাছে বিয়ে দিব? আমার কাছে তো কোনো টাকা নেই। তাছাড়া সজীব ছেলেটা অনেক ভালো, ও আমাকে আন্টি আন্টি বলে অনেক বেশি সম্মান করে। ও আমাকে 5,000, 10,000, 20,000 টাকা করে আমাকে দিচ্ছে, আর আমি এই টাকাটা ব্যাংকে জমাচ্ছি, তোর বিয়ের জন্য কাজে লাগবে। তাছাড়া আমি নিজেও তো একটা মেয়ে মানুষ। তুই তো আমাকে অনেক সময় বলতি যে আম্মা তুমি একটা বিয়ে করো, এভাবে আর কতদিন চলবে? তাহলে এখন তোর কি সমস্যা? তাছাড়া সজীব একা ইয়াং বয়সের একটা ছেলে, ও আসলে কারো কাছে এই সমস্ত কোনো কিছু বলবে না। আসলে আমিও তো একটা নারী মানুষ, এই সমস্ত চাহিদা তো আমারও থাকতে পারে। তোর কাছে কি মনে হয় আমি কি বুড়ো হয়ে গেছি? আমার কি বয়স হয়ে গেছে? বন্ধুরা, মায়ের এই কথাগুলো শুনে সত্যি মাকে আমার একদমই সিরিয়াসলি মনে হচ্ছে সজীবের প্রেমে মা অনেক বেশি হাবুডুবু খাচ্ছে। যাই হোক, মাকে আমি আর কোনোভাবেই সামলাতে পারলাম না, মাকে আমি আর কোনোভাবেই বোঝাতে পারলাম না। আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগতেছে। আমার কাছে অনেক বেশি একটু কেমন জানি লাগতেছে যে যেই ছেলেটা দুদিন আগে আমাকে প্রেমের অফার দিয়েছিল, আমাকে টাকা দিয়ে অফার করেছিল, সে যখন আমাকে পায় নাই তখন সে আমার মায়ের কাছে গেছে। তো বন্ধুরা, আজকে আমাদের মা মেয়ের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? এই সংসার জীবনটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে গেলাম। আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তো এই জন্য দ্বিতীয় পর্ব আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। তোমরা যদি চাও, যারা যারা আমার প্রিয় বন্ধু আছো, অবশ্যই তোমরা একটা কমেন্ট আশা করতেছি। এবং দ্বিতীয় পর্বের জন্য কে কে অপেক্ষায় আছো বা কে কে দ্বিতীয় পর্বটা তোমরা শুনতে চাচ্ছ, সেইটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আজকের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা তোমাদেরকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা বয়েস লাইন ড্রামা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।